পড়ছি পর্ব সংখ্যা 18। নীলা আরও বলতে লাগলো, এভাবেই চলছিল। হঠাৎ সেদিন আব্বু আমাকে সেই বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করার কথা বললেন। আমি রাজি না হয় আমাকে অনেক মারধর করেন। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। এর মধ্যে আহিয়া কল দিয়ে বলল ওর বাসায় একা ভালো লাগছে না, তাই আমাকে যেতে বলল। আমি অনেক কষ্টে লুকিয়ে সেদিন বাসা থেকে বেরিয়ে আসি। আপনাদের বাসায় আসতেই আপনার সাথে ধাক্কা লাগার খুব রাগ হয়েছিল আমার। তারপর আহিয়া ওর রুমে গিয়ে বসতে বলল। আমি মনে মনে ভাবছিলাম আহিয়াকে এসব কীভাবে বলবো। ওর নিজের মনের অবস্থাও তো তখন ভালো ছিল না। নীলা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, সব সময় খাবার সময় আমি আহিয়াকে পাশে পেয়েছি। যে আহিয়া কখনো লিকার চা খেতে পারতো না, না বেশিক্ষণ হাঁটতে পারতো না, সেই আহিয়া আমার পড়াশোনার খরচ চালানোর জন্য লিকার চা খেত, বাড়ি থেকে হেঁটে কলেজে আসতো। আমার খুব কষ্ট হতো তখন। ও চাইলেই ওর আব্বুকে বলে টাকা ম্যানেজ করতে পারতো, কিন্তু ও তা করেনি। কেন জানেন? শুধু ওর আব্বু আম্মুর কাছে আমি ছোট হয়ে যাব বলে। এই জেনারেশন ওর মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সেদিন আহিয়ার রুমে ঢুকতেই আমি নিজের কান্না আটকাতে পারিনি। ওকে খুব করে খুলে বলি। ও আমার সান্ত্বনা দিয়ে বলল ও সব দেখবে। সেদিন ওর কথা শুনে আমার আশ্বস্তি হয়ে বাসায় ফিরে যায়। কিন্তু পরে যখন পাত্রপক্ষ আমাকে দেখতে এলো, তখন আহিয়ার ওপর খুব রাগ হয়েছিল। তারপর যখন আপনি আসলেন, আমি কতটা খুশি হয়েছিলাম তা বলতে পারবো না। সেদিন আমার সারা জীবন আহিয়ার সাথে থাকার স্বপ্নটা পূরণ হবে ভাবিনি। স্বপ্ন পূরণে যতটা খুশি হয়েছিলাম, আমাকে এইভাবে বিয়ে করায় আপনার প্রতি ঠিক ততটাই রাগ হয়েছিল। কিন্তু আস্তে আস্তে আপনার সাথে থাকতে থাকতে যে কখন যে সব ভালোবাসা ফেলেছি জানি না। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। নাদিম এতক্ষণ নীলার কথা মন দিয়ে শুনল। তারপর নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তো বেআইন সাহেবা, আপনি কি এখন নিজেকে আমার ইচ্ছে বিয়ে করবেন, নাকি আগের বারের মতো তুলে গিয়ে গিয়ে বিয়ে করবো ভিলেনের মতো? নীলা নাদিমের বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, আপনি আসলেই একটা ফালতু লোক। নীলার কথা শেষ হতেই নাদিম নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। সে নিজেও নীলার পাশে শুয়ে পড়ল এবং দুজনেই গম্ভীর ঘুমে তলিয়ে গেল। অন্যদিকে সকালের চোখ মেলতেই দেখি উনি আমাকে ওনার বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছেন। আমি ওনাকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আসতেই দেখি সবার নাস্তা করছে। আমি গিয়ে রাখির পাশে বসলাম। এর মধ্যেই নয় সাহেব আমার পাশে এসে বসলেন। হঠাৎ আমার আব্বু ইউসুফ খান আমার শ্বশুর মাহতাব আহমেদকে উদ্দেশ্য করে বললেন, মাহতাব, আহিয়াকে কাল আমার খান বাড়িতে নিয়ে যাব। পরশু তো এমনিতেই নিয়ে যেতে হবে, তার চেয়ে ভালো কালকেই আমাদের সাথে যাক। হলুদ সন্ধ্যাটা না হয় আমাদের বাসায় করি, কি বলিস তুই? আব্বুর সাথে নীলার আম্মু সায় দিয়ে বললেন, হ্যাঁ বেয়া সাহেব, নীলাকেও আমাদের বাসায় নিয়ে যাই। এতটুকু বলতে নীলার আম্মার নজর নীলার আব্বুর চোখের ওপর পড়ল এবং তিনি তৎক্ষণাৎ চুপ হয়ে গেলেন। মাহতাব আহমেদ কিছু বলার আগেই নাদিম কড়া স্বরে বলে উঠল, নীলা কোথাও যাবে না, যাওয়া করার এখানেই করুন। নাদিমের কথা শুনে নীলার আব্বুও মত দিলেন, ঠিক আছে, নীলাকে আমরা নিয়ে যাব না। আমার আব্বু কিছু বলতে যাওয়ার আগে নয়ন সাহেব বলে উঠলেন, যা করার এখানেই করুন। আর আমাদের বিয়েটা তো খান বাড়িতেই হবে, তাই না? হলুদটা এখানেই হোক। পাশ থেকে মাহতাব আহমেদ বললেন, মাহির, এভাবে বলছো কেন? আহিয়াকে তো পরশু আবার নিয়ে আসবোই, কালকে না হয় ওদের সাথে যাক। এবার মাহির জিদ গলায় বলল, আমি একবার বললাম না আমার বউ কোথাও যাবে না? ওনার কথা শেষ হতেই মাহতাব আহমেদ আবার কিছু বলতে চাইলেন, কিন্তু উনি থামিয়ে দিয়ে বললেন, আমি কিছু শুনতে চাই না আব্বু। আমি আমার বউকে ছাড়া ঘুমাতে পারবো না। তোমার বউ নেই তো তুমি এটা বুঝবে না। আর সবাইকে বলে রাখছি, আমার বউ কোথাও যাচ্ছে না। ওনার কথা শুনে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আমি দ্রুত সেখান থেকে উঠে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর নীলা মোবাইল নিয়ে আমার কাছে এলো এবং সৌরভীকে কল দিতে বলল। সৌরভীর কথা মনে পড়তেই খারাপ লাগলো। বিয়ের পর ওর কাছে যোগাযোগ করা হয়নি। সৌরভীকে কল দিয়ে আমাদের বিয়ের কথা জানালাম এবং আমার পত্রপ্রেমিকে আমার এমপি সাহেব সে কাহিনীও বললাম। কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। সন্ধ্যায় আমরা সবাই চট্টগ্রাম থেকে সিলেটে আহমেদ ভিলা চলে আসলাম। কাল দুপুরে হলুদ সন্ধ্যা, তাই এখন থেকেই আহমেদ ভিলায় সাজানোর ধুম পড়েছে। কিছুক্ষণ আগে এমপি সাহেব এসে বিয়ে শপিং করতে যাওয়ার কথা বলে গেলেন। আমরা সবাই নাস্তা সেরে রেডি হয়ে শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরোতেই নাদিম এসে মাহিরকে জিজ্ঞেস করলো, ভাইয়া, কয়েকদিন ধরে নিখিলের কোনো খোঁজ খবর পাচ্ছি না, ও কলও রিসিভ করছে না। ওর কাহিনী, ওর কি হয়েছে তুমি জানো? মাহির নাদিমকে আশ্বস্ত করে বলল, আরে নিখিল কিছু জরুরি কাজে রাজশাহী গিয়েছে, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। নাদিম ধীর স্বরে বলল,
ওহ আচ্ছা। এরপর আমরা সবাই শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কেনাকাটা শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবাই ফ্রেশ হয়ে ডিনার সেরে যে যার রুমে চলে গেল। অন্যদিকে ড্রয়িং রুমে রাখি আর আয়াত দাঁড়িয়ে আছি। আয়াত রাখিকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রাখি রেগে গিয়ে আয়াতকে সেখান থেকে সেখানে রেখে ওপরে চলে গেল। আয়াত একা দাঁড়িয়ে ভাবছিল, 5 বছর আগে স্কুলের এক কুইজ কোইন্সিডেন্সে রাখির সাথে ওর প্রথম দেখা। তখন আয়াত ক্লাস 7-এ আর রাখি 5-এ পড়ে। সেই থেকেই ওদের বন্ধুত্ব। আয়াত সবসময় ভাবতো সে কখনো প্রেম করবে না, কারণ সে তার আব্বুকে ফুফুর জন্য কষ্ট পেতে দেখেছে। সে চায়নি তার কোনো সিদ্ধান্তে আব্বু কষ্ট পাক। কিন্তু 5 বছর রাখির সাথে চলতে চলতে কখন যে সে রাখিকে ভালোবেসে ফেলেছে আয়াত নিজেও জানে না। কিছুক্ষণ আগে সে রাখিকে মনের কথা বলতে গেলেই রাখি রেগে গিয়ে বন্ধুত্বটা নষ্ট করে দেয়। আয়াত জানে রাখিও তাকে ভালোবাসে, কিন্তু কেন সে এভাবে ইগনোর করছে তাও বুঝে উঠতে পারছে না। ভাবতে ভাবতে আয়াতের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ও চোখ মুছে নিজের রুমে চলে গেল। এদিকে আমি রুমে এসে নীলাকে না দেখে চিন্তায় পড়ে গেলাম। প্রতিদিন তো নীলা আগেভাগে আমার রুমে চলে আসে, আর নাদিম ভাইয়া কিছু না কিছু করে ওকে নিয়ে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবছি, হঠাৎ পেছন থেকে এমপি সাহেব আমার কোমর জড়িয়ে ধরলেন। আমাকে ওনার দিকে ঘুরিয়ে বললেন, কী ভাবছো নয়ন? কিছু না। আচ্ছা এমপি সাহেব, আপনি আমাকে এই সব সময় নয়ন বলে ডাকেন কেন? উনি মুচকি হেসে বললেন, একটা মানুষ চোখ ছাড়া যেমন সব কিছু অন্ধকার দেখে, ঠিক তেমনই তুমি ছাড়া আমার পৃথিবীটাও অন্ধকার। তুমি আমার সেই নয়ন যে পাশে থাকলে আমার পুরো পৃথিবী আলোকিত হয়ে ওঠে। কথা দাও নয়ন, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি আবেগপ্রবণ হয়ে বললাম, এসব কি বলছেন? আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, কোথাও যাব না। উনি স্ম্লান হেসে বললেন, জানো নয়ন, আমার জীবনে কোনো কিছুর অভাব নেই, ছিল না। শুধু অভাব ছিল একটু নিখাত ভালোবাসার। ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের মমতা কি তা বুঝিনি। আব্বুর থেকে সবসময় দূরে থেকেছি, ওনার ভালোবাসাও বুঝে উঠতে পারিনি। তারপর আমার কলেজের টুকরো বোনটাকেও হারিয়েছি। ছোটবেলা থেকে যা কিছু ভালোবেসেছি সব হারিয়েছে। এখন ভয় হয় তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকেও না আবার হারিয়ে ফেলি। আচ্ছা নয়ন, তুমি কি আমার এই ভালোবাসার অভাবটা পূরণ করবে? আমাকে একটু ভালোবাসা ভিক্ষা দেবে? বিশ্বাস করো, সারা জীবন তোমাকে বুকের বাম পাশে আগলে রাখবো। আমি ওনাকে কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। উনিও আমার আলতো করে আগলে নিলেন। তারপর উনি আমাকে রুমে নিয়ে এসে শুইয়ে দিলেন এবং নিজেও পাশে শুয়ে পড়লেন। পরম শান্তিতে আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই বাড়িতে মানুষের ভিড়। আজ দুপুরে হলুদ আর রাতে মেহেন্দি অনুষ্ঠান। আমাকে আর নীলাকে একই রকম ম্যাচিং শাড়ি পরানো হলো। আমরা দুই বান্ধবী শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি। আজকেও এমপি সাহেব নিজের হাতে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছেন, অন্য কাউকে স্পর্শ করতে দেননি। বাইরে স্টেজের পাশে সবাই হলুদ নিয়ে মেতে উঠেছে। আমার দু চোখ শুধু ওনাকেই খুঁজছিল, কিন্তু কোথাও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কোমরে পরিচিত কারো ছোঁয়া পেয়ে পেছনে তাকালাম। উনি আমার কোমর জড়িয়ে ধরে কানে কানে বললেন, আমাকে খুঁজছো নাকি বউ? আমি আমতা আমতা করে বললাম, না, আপনাকে কেন খুঁজবো? ওমা, তাই বুঝি? বলেই উনি বাটি থেকে একটু হলুদ নিয়ে আমার উন্মুক্ত কোমরে লেপে দিলেন। আমি শিউরে উঠলাম। তারপর উনি আমার গালে হলুদ লাগিয়ে নিজের গাল দিয়ে আমার গাল ছুঁয়ে দিলেন। ওনার গালে হলুদ লেগে গেল। আমি আহাম্মকের মতো ওনার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। অন্যদিকে নাদিম নীলাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। নাদিম নীলাকে দেয়ালের সাথে চেপে ধরে যেই না কোমরে হলুদ লাগাতে যাবে, তখনই ওর চোখে পড়ল নীলার কোমরে কিসের যেন দাগ। দাগটা দেখেই নাদিম থমকে গেল এবং নীলাকে খুঁটিয়ে দেখতে লাগলো। শরীর, নীলার পিঠে আর কোমরে অসংখ্য আঘাতের চিহ্ন। এগুলো দেখা মাত্রই নাদিমের চোখ রক্তবর্ণ ধারণ করলো। ও জোর শক্ত করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, এগুলো কিসের দাগ নীলা? নীলা আমতা আমতা করে বলল, ইয়ে মানে আসলে। নাদিম এবার রেগে গিয়ে নীলার হাত চেপে ধরলো। কি ইয়ে মানে হচ্ছে? স্পষ্ট করে বলো, এই দাগগুলো কিসের? নীলা এবার নাদিমের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, সৎ বাবার ঘরে সৎ বাবার ঘরে বড় হয়েছি, এটুকু দাগ তো গায়ে থাকবেই। নীলার কথা শেষ হতেই নাদিম রাগে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু নীলা ওর হাত খপ করে ধরে ফেললো আর বলল, প্লিজ
ওনার কোনো ক্ষতি করবেন না। আমার আব্বুর কিছু হয়ে গেলে আম্মু মরেই যাবে। নাদিম শান্ত হয়ে নীলার উন্মুক্ত কোমরে হলুদ লাগিয়ে দিতে লাগলো। চাঁদের গায়েও দাগ আছে। সেই দাগ যেমন আমি মুছতে পারবো না, ঠিক সেভাবে তোমার শরীরের এই দাগগুলো আমি মুছতে পারবো না। তবে চাঁদের কলঙ্ক জেনেও আমি যেমন চাঁদকে ভালোবাসি, তোমাকেও ঠিক সেভাবেই ভালোবাসবো। নীলা আবেগ সামলাতে না পেরে নাদিমকে জড়িয়ে ধরলো। নাদিম ওকে আলতো করে সরিয়ে দিয়ে হাসি মুখে বলল, বউ, তুমি কি আমার হলুদ লাগাবে না? নীলা লাজুকে বাটি থেকে একটু হলুদ নিয়ে নাদিমের গালে লাগিয়ে দিয়ে নিচে দৌড়ে পালিয়ে গেল। নাদিম নিজের গালে হাত দিয়ে মিটে মিটে হাসতে লাগলো। এদিকে আয়াত সারা বাড়িতে রাকিকে খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে স্টেজের কাছে এসে দেখতে পায়, দৌড়ে গেল। আয়াত বলল, রাখি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আছে? রাখি মুখ ঘুরিয়ে নিল। কি কথা? আমার তোমার কোনো কথা শুনতে চাই না, চলে যাও এখান থেকে। প্লিজ এমন করো না, জাস্ট একটু সময় দাও, চলো ছাদে যাই। আয়াত অনেক জোরাজুরিতে রাখি রাজি হলো। ছাদে গিয়ে রেলিংয়ের হেলান দিয়ে আয়াত বলল, তুমি আমাকে এভাবে কেন ইগনোর করছো? আমি জানি না, তবে আমি তোমাকে ভালোবাসি, আর আমি নিশ্চিত যে তুমি আমাকে ভালোবাসো। রাখি দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, না, আমি তোমাকে ভালোবাসি না। আয়াত রাখির একদম সামনে এসে ওর চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমায় ভালোবাসো না। শুধু একবার বলো, কথা দিচ্ছি এরপর আর কোনো দিন তোমার কাছে আসবো না। আয়াতের কথা শেষ হতেই রাখি কান্না ভেঙে পড়লো। কাঁদতে কাঁদতে বলল, আমিও তোমাকে ভালোবাসি আয়াত, কিন্তু আমার আব্বু কখনো আমাদের মেনে নেবেন না। আমি চাই না আমার জন্য তুমি কোনো কষ্ট পাও। আর আমি এখনো অনেক ছোট, প্রেম করার বয়স তো আমার হয়নি। আয়াত ওকে শান্ত করে বলল, তোমার আব্বু আগে বন্ধুদের মধ্যে ঝামেলা ছিল বলে হয়তো পছন্দ করতেন না, এখন তো সব মিট মাট হয়ে গেছে। আর যদি নাও মানেন, আমি মানাবো। প্রয়োজনে ওনার কাছে তোমাকে ভিক্ষা চাইবো। আর আমি কি একবারও প্রেমের কথা বলেছি? আমি তোমাকে প্রেমিকা নয়, বউ বানাতে চাই। এখন যে যার মতো থাকবো, যখন সময় হবে তখন দুই পরিবারকে মানিয়ে আমরা এক হব, ঠিক আছে? রাখি নিচু স্বরে বলল, না, আমি আব্বুকে কিছু বলতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে। ঠিক আছে, সবাইকে মানানোর দায়িত্ব আমার, তুমি শুধু আমার পাশে থেকো, থাকবে তো? রাখি মৃদু হেসে বলল, ইনশাল্লাহ। দেখতে দেখতে রাত হয়ে গেল। পার্লার থেকে দুইজন মেয়ে আসলো আমাদের মেহেন্দি পড়াতে। আমি আর নিলাম মেহেন্দি পড়ছি। এমন সময় এমপি সাহেব আর নাদিম রুমে ঢুকলো। নাদিম এসে নীলাকে বলল, বউ, হাতে মেহেন্দি দিয়ে বড় বড় করে লিখবে মাহিনের ভু, বুঝেছ? নীলা প্রকোচকে জিজ্ঞেস করলো, এই মাহিন আবার কি? আমি তার নাম লিখতে যাব? আজব। নাদিম নীলার মাথায় আলতো করে একটা ঘাঁটা মেরে বলল, আহারে বউ, আমার আসল নাম মাহিন আহমেদ। নাদিম তো আমার ভুয়া নাম। এরপর নাদিম মেহেদি পরিয়ে দেওয়া মেয়েটিকে গড়া গলায় বলল, আবু, আমার বউয়ের হাতে যেন আমার নামটা থাকে, নাহলে কিন্তু আপনাদের 1 টাকাও দেব না, মনে থাকে যেন। বলে নাদিম বিদ্রোপে চলে গেল। এমপি সাহেব এতক্ষণ নাদিমের কাণ্ড দেখছিল। ও চলে যাওয়ার পর উনি নিজে মেহেদি হাতে নিয়ে আমার হাতে পাতা আমার হাতের পাতায় বড় বড় করে লিখে দিলেন, মাহিরের বউ আখি। ওনার দেখা শেষ হতেই আমি ওনার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললাম, এমপি সাহেবের মেহেদির রং যদি গাঢ় না হয়, তবে নিজের জন্য একটা কবর খুঁড়ে রাখবেন। একই সাথে দিয়ে দিচ্ছি পর্ব সংখ্যা 19। উনি আমার দিকে তাকিয়ে প্রগোজকে জিজ্ঞেস করলেন, কেন? আমার নানু বলেন যে মেয়ের হাতে মেহেদির রং যত গাঢ় হয়, তার বর তাকে তত বেশি ভালোবাসে। তাই হাতের মেহেদি দেখেই আপনার ভালোবাসার প্রমাণ পেয়ে যাব। উনি হেসে আমার দিকে এগিয়ে এসে বললেন, আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমার আল্লাহ জানে। এই সামান্য মেহেদির ওপর নির্ভর করে তুমি আমার ভালোবাসার প্রমাণ পেতে পারো না। আর তোমার যদি এতেই প্রমাণের শখ জাগে, তবে রুমে চলো, আমি তোমাকে হাতে কলমে প্রমাণ দিচ্ছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। চলো। ওনার কথা শুনে পাড়ার মেয়েগুলো আর নীলা মুচকি মুচকি হাসছে। আমার তখন মনে হচ্ছিল মাটি করে ভেতরে ঢুকে যায়। মনে মনে আল্লাহকে বলছিল, আল্লাহ, আমার জামাইটাকে একটু লজ্জা শরম দিলে কি খুব ক্ষতি হয়ে যেত? উনি আমার ভাবনার উনি আমার ভাবনায় জাল ছিঁড়ে দিয়ে আবার বলে উঠলেন, কি হলো ম্যাডাম, ভালোবাসার প্রমাণ দিতে হবে নাকি? আমি ওনার দিকে রাগে চোখে তাকিয়ে বললাম, আপনি কি এখান থেকে যাবেন, নাকি ওই মেহেন্দিগুলো আপনার মুখে মাখিয়ে দেবো? যাচ্ছি দেবো, এত রাগ করো কেন? উনি চলে যাওয়ার পর মেহেন্দি দেওয়া শেষ হলো। আমি আর নীলা রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে মেয়েলি সুরে কেউ আমার
কেউ আমাদের ডাকলো। ফিরে তাকাতেই সৌরভীকে দেখে আমরা দুই বান্ধবী যেন ওর ওপর ঝাঁপিয়ে পড়লাম। সৌরভী আমাদের দুজনকে ছাড়াতে ছাড়াতে বলল, দোস্ত ছাড়, তোরা যেভাবে ধরেছিস আমি তো মরেই যাব। আমরা ওকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, কী রে তোর আসতে তো দেরি হলো কেন? আরে বলিস না, আমার মনি বলতে গিয়েও থেমে গেল। তারপর একটু ইতস্তত করে বলল, মানে আসলে আমার একটা কাজিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর খোঁজে বেরিয়েছিলাম তাই দেরি হলো। আমি সৌরভে কিছু বলতে যাব তখনই ওর বর আদি ভাইয়া ভেতরে ঢুকলেন। দুজনকে পাশাপাশি বেশ মানিয়েছি। সৌরভী আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে ওদের জন্য রাখা রুমের দিকে চলে যায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় ওর শাড়িতে পা লেগে ও পড়ে যেতে নিলে আদি ভাইয়া ওকে পরম মমতায় ধরে ফেললেন। আমি আর নীলা ওদের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম সৌরভী ভুল মানুষকে ভালোবাসিনি। আদি ভাইয়া আচরণের বোঝা যায় উনি সৌরভীকে কতটা আগলে রাখেন। এসব ভাবতে ভাবতে রাখি আমাদের নিয়ে রুমে চলে এলো। আজ আমরা বুদ্ধি করে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছি, যাতে এমপি সাহেব আর নদীম ভাইয়া আমাদের বিরক্ত করতে না পারে। সারাদিনের ক্লান্তিতে আমরা তিনজনই শোয়ার সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই অবাক হয়ে দেখলাম আমি এমপি সাহেবের বুকের সাথে লেপ্টে আছি। আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, আমি এখানে কি করছি? নীলা আর রাখি কই? উনি আর উনি আর মোড়া ভেঙে বললেন, আরে ঘুমাতে দাও তো। কী রে আপনি কথা বলছেন না কেন? ওরা কোথায়? নাদিমের বউকে নাদিম এসে নিয়ে গেছে, আর আমার শালিকে তার আব্বু। আমি আকাশ থেকে পড়লাম, রাখিকে আব্বু কিভাবে নিয়ে গেল? আমি যখন ঘুমাতে আসলাম তখন তো আব্বু ঘুমিয়েছিলেন। তোমার আব্বুকে ঘুম থেকে জাগিয়েছি, তারপর উনি এসে ওনার মেয়েকে নিয়ে গেছেন। সিম্পল। আয় আল্লাহ, ওরা এখন কি ভাববে? বলতে বলতে আমার মনে পড়লো আমরা তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। উনি উনি আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমরা তো দরজা বন্ধ করেছিলাম, তাহলে আপনারা ভেতরে ঢুকলেন কিভাবে? উনি নির্বিকার ভঙ্গিতে বললেন, আসলে তখন আমার বউকে খুঁজে না পেয়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই না দেখে দরজা ভেঙে ঢুকে ফেলেছি। তুমি কিছু মনে করো না কেমন? কি, আপনারা দরজা ভেঙে ঢুকেছেন? জি এমপি সাহেব, সবাই এখন কি ভাববে? আমার বউ, আমি যা ইচ্ছা করব, অন্যদের ভাবনার আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। তাই বলে আপনি দরজা ভেঙে ঢুকবেন? নিজের বাসার দরজা নিজেই ভাঙলেন, সমস্যা কোথায়? ওনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, একদিন আমার সাথে না ঘুমালে কি আপনার খুব ক্ষতি হয়ে যেত? উনি উঠে বসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন আর ফিস করে বললেন, তোমাকে জড়িয়ে না ধরলে যে আমার ঘুমিয়ে আসবে না বউ। পৃথিবীতে সব মানুষেরই কোনো না কোনো ব্যাড হ্যাবিট থাকে যা তারা ছাড়তে পারে না। তুমি হলে আমার সেই ব্যাড হ্যাবিট। আমি তো ওনার ছাড়ানোর চেষ্টা করলে বললাম আমি ওনাকে ছাড়ানোর চেষ্টা করে আর বললাম, ছাড়ুন আমাকে, অসভ্য লোক একটা। উনি আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, নয়ন তুমি আমার অক্সিজেনের মতো, আমি চাইলেও তোমাকে ছাড়তে পারবো না, এমনকি ছাড়তে চাইও না, ভালোবাসি বউ। আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিচে নামলাম। নিচে যেতেই ড্রয়িং রুমে উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এর মধ্যে নীলাও নেমে এলো। ওরা সবাই আমার আর নীলার দিকে একবার, আমার দিকে একবার, নীলার দিকে একবার তাকাচ্ছে আর হাসছে। আমাদের দুজনের যে কী লজ্জা লাগছিল। এর মধ্যে আমাদের শ্বশুর আব্বু আমাদের ডেকে বললেন, নাস্তা খেয়ে বিয়ে প্রস্তুতি নাও, তোমাদের সাজানোর জন্য পার্লারের মেয়েরা অপেক্ষা করছে। আমরা নাস্তা সেরে দুজনেই রুমে চলে গেলাম। পার্লারের মেয়েরা আমাদেরকে সাজাতে শুরু করলো। এর কিছুক্ষণের মধ্যে এমপি সাহেব এসে আমার সামনে বসতে বসতে বললেন, দেখি বউ, হাতটা দাও তো। আমি হাত বাড়িয়ে দিতেই উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বললেন, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, সেটা মেহেদির রঙই বলে দিচ্ছে। আমি নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হলাম। সত্যিই তো, মেহেদির রঙ কি গাঢ় এসেছে। হঠাৎ উনি আমার মেহেদির রঙা হাতে একটু চুমু খেয়ে পার্লারের মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, আমার বউকে এত সাজাতে হবে না, আমার বউ এমনিতেই অনেক সুন্দর। ওনার কথা শেষ করতে না করতেই আমি বললাম, আপনি এখন থেকে আপনি আপনি এখান থেকে যাবেন নাকি আমি চলে যাব? এভাবে বলার কি আছে? তুমি সবসময় আমার সাথে এমন করো। এখনও পিচ্ছি বলে আমি কিছু বলতে পারছি না।
যাবেন আপনি? যাচ্ছি। এইটুকু বলেই মুখটা বেলুনের মতো ফুলে উনি চলে গেলেন। পাড়ার মেয়ে এখনও আমার দিকে তাকিয়ে হাসছে। আমি মনে মনে ভাবছি, এই অসভ্য লোকের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এভাবে ভাবতে ভাবতে আমার শ্বাস শেষ হলো। এর মধ্যেই নীলা আমার রুমে চলে এসেছে। বেবি, তোমাকে একদম পুরো নীলাই ভাইয়ার বউয়ের মতো লাগছে। মাশাআল্লাহ। আমি নীলার দিকে তাকিয়ে পাল্টা জবাব দিলাম, তোমাকেও তো একদম আমার দেবরের বউয়ের মতো লাগছে। মাশাআল্লাহ, থুতু, কারো নজর না লাগে। নীলা রাগে চোখে তাকিয়ে বলল, ছি আহিয়া, তুই আমাকে থুতু মারলি? আরে ধর, তোকে এত সুন্দর লাগছে যে তাই কেউ নজর না দেয়, তাই নজর কাটাতে থুতু দিলাম। নীলা বলল, দোস্ত, আমি নিচে গিয়ে দেখি গাড়ি আসছে কিনা। নীলা রুম থেকে বেরিয়ে গেল। আমি একা বসে হাতে মেহেদিতে নয়ন সাহেবের নামটা দেখছিলাম। এমন সময় একটি মেয়ে মুচকি হেসে রুমে ঢুকলো। আমি এক নজরে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। মেয়েটি দেখতে হুবহু আমার মতো। যে কেউ দেখলে বলবে আমার নয়তো যমজ বোন। তবে আমার মনে হচ্ছিল মেয়েটির মাঝে কিছু একটা নেই, কিন্তু কি নেই তা বুঝতে পারলাম না। মেয়েটি আমার পাশে এসে বসলো এবং আমার মুখটা খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ সে বলে উঠলো, বাহ, তুমি তো দেখতে ভারী মিষ্টি। আমি কিছু বলতে যাব, তার আগে সে আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি মনে ভাবছো আমি কে? আমি মাহিরের চাচাতো বোন, মাহফুজা আহমেদ। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, ও আচ্ছা। মেয়েটি আবার বলে উঠল, তুমি কি আমাকে আপু বলে ডাকবে? আমার তো কোনো ভাই বোন নেই, তাই বললাম। কি মনে করো না, কিছু মনে করো না। আরে না আপু, আমি কি মনে করব? আমি তো আপনার নিজের বোনের মতোই। মেয়েটি হঠাৎ আমার কপালে একটা চুপ এঁকে দিয়ে বলল, এই তো আমার লক্ষ্মী বোনটা। একটু থেমে এসে আবার বলতে লাগলো, আচ্ছা বোনু, তোমার নাম কি? আহিয়া খান আখি। আমি কি তোমাকে আখি বলে ডাকলে তুমি রাগ করবে? না আপু, আমি আপনি আমাকে আখি বলেই ডাকতে পারেন। আমার কথা শেষ হতে মেয়েটি আমাকে হঠাৎ জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অবাক হয়ে বললাম, কি হলো আপু, কাঁদছেন কেন? মেয়েটি চোখ বুজে বলতে লাগলো, জানো আখি, আজকে আমার খুব কষ্ট হচ্ছে। কেন জানো? মাহিরের পাশে তোমাকে দেখে একদম সহ্য হচ্ছে না। আমার মন বলছে, সে যদি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখে আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখে থাকে, আর তুমি যদি সেই সুখটাই দেখতে না পারো, তবে সেটা কিসের ভালোবাসা? মেয়েটি কথার মাঝখানে আমি বলে উঠলাম, এসব কি বলছেন আপু? আপনি না বললেন আপনি এমপি সাহেবের চাচাতো বোন? মেয়েটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, কিছু বছর আগের কথা। আমার কোনো ভাই বোন ছিল না। খেলার সাথী বলতে শুধু মাহির ছিল। আমাদের বাসায় কাছাকাছি হওয়ায় বন্ডিংটা খুব ভালো ছিল। আমি তখন মাহিরকে বলতে পাগল ছিলাম। আস্তে আস্তে দুজনেই বড় হতে থাকি। ছোটবেলার সেই ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিণত হয় আমি নিজেও জানি না। বড় হতে হতে আমাদের দূরত্ব বেড়ে গেল। মাহিরের আব্বু মারা যান। যাওয়ার পর থেকে সে কোনো মেয়েকেই সহ্য করতে পারতো না, এমনকি আমাকেও না। মেয়েদের মধ্যে সে শুধু তার ছোট বোন মাহিরের সাথেই কথা বলতো। তবুও আমি নিজে থেকে এসে কথা বলতাম। মাহফুজা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলো, মাহিরকে একটু দেখার জন্য প্রতিদিন আহমেদ ভিলায় আসতাম। এভাবেই অনেক দিন কেটে যায়। তারপর যখন বড় আব্বু মাহাতাব আহমেদের নির্বাচনে দাঁড়ালেন এবং ওনার ওপর হামলা হলো, তখন মাহিরদের চট্টগ্রামে শিফট করা হয়। সেদিনে আমি অনেক কেঁদেছিলাম। তারপর থেকে মাহি যখনই সিলেটে আসতো আমি ছুটে যেতাম। কিন্তু মাহি মারা যাওয়ার পর মাহির সিলেটে আসা একদম কমিয়ে দেয়। সে একটু থেমে চোখের জল মুছে বলল, সেদিন যখন নির্বাচনের জন্য বড় আব্বু মাহিরকে আনতে চান, আমি খুশিতে আত্মহারা ছিলাম। ভেবেছিলাম এতদিন পর মাহিরকে মন ভরে দেখব। সারাদিন দাদির সাথে বসে অপেক্ষায় ছিলাম। কিন্তু মাহির যখন আসলো, তখন তার কোলে একটা মেয়ে ছিল। তাকে দেখে আমার ভেতরটা চুরমার হয়ে গিয়েছিল। পরে দাদির কাছে জানতে পারলাম মেয়েটা মাহিরের বউ, মানে তুমি। সেদিন আমার জীবনে তোমার আগমন ছিল এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মতো, যা আমার 12 বছরের সাজানো সব স্বপ্ন তছনছ করে দিয়েছিল। বুক ভরা কষ্ট নিয়ে সেদিন বাড়ি ফিরে গিয়েছিলাম। ভেবেছিলাম আর কখনো আহমেদ ভিলায় আসবো না, কিন্তু এখন কেন এমন এলাম জানো? মাহি বেঁচে থাকতে একবার ওকে মজা করে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে মাহিরের বউ হিসেবে ওর কেমন লাগে। মাহি হেসে জবাব দিয়েছিল, আমার মধ্যে নাকি কিছু একটা কমতি আছে। সেদিন তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে বলে তোমাকে দেখতে পারিনি। আজ দেখতে আসলাম। তোমার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? তোমাকে দেখার পর বুঝতে পারলাম, তোমার নাম যেমন আঁখি, তোমার চোখ জোড়াও ঠিক তেমনই মারাত্মক সুন্দর।
কাকতালীয়ভাবে তোমার সাথে আমার চেহারার মিল থাকলেও এই মায়াবতীর চোখ দুটো আমার নেই। সে একটু থেমে আবার বলল, একটা কথা বলি? আমি এতক্ষণ মাহফুজা আপুর কথাগুলো মন দিয়ে শুনছিলাম। ওনার কষ্টের গভীরতা আমাকে স্তব্ধ করে দিয়েছিল। আমি নিচু স্বরে বললাম, জি আপু বলুন। উনি স্ম্লান হেসে বললেন, জানো কি, কখনো সম্পর্ক যে কোনো সম্পর্ক দুজন সুখী হলেও তৃতীয়জনকে সবসময় কষ্ট পেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। কষ্টটা না হয় আমি পেলাম, সুখী হও তোমরা। আমি আমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দিলাম। সে কখনো কারো কাছে থেকে প্রকৃত ভালোবাসা পায়নি। তুমি তাকে অনেক অনেক ভালোবাসো, কখনো অবহেলা করো না। উনি বলে উনি দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। আমি ওনার যাওয়ার পথের দিকে চেয়ে রইলাম। মেয়েটার জন্য আমার খুব মায়া হলো, কিন্তু মায়া হলে তো কিছু করার নেই। আমি তো ওনার জন্য আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে পারবো না। আমার ভাবনার মাঝে নীলা এসে তারা দিল, কিরে আহিয়া যাবি না? গাড়ি তো চলে আসলো। আমি ওর পিছু পিছু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে লেহেঙ্গায় পা লেগে হোঁচট খাইলাম। পড়ে যাওয়ার আগে এমপি সাহেব এসে আমাকে ধরে ফেললো। উনি আমাকে সামলে নিয়ে কৌতুকের সুরে বলল, এই পিচ্চি পড়ি, তুমি কবে বড় হবে? এদিকে আমি তোমাকে নিয়ে 1 ডজন বাচ্চা কাচ্চার প্ল্যান করছি, আর তুমি এখনো পড়ে যাচ্ছ। আমি ওনার কথা কানে না নিয়ে নিচে হাঁটা ধরলাম। উনি পেছন থেকে ডাকলেও আমি শুনলাম না। আমি গিয়ে গাড়িতে বসলাম। উনি জানালার কাছের পাশে নিচে হয়ে আদরে গলায় বলল, বউ, আমি কি তোমার সাথে চলে যাব? তোমাকে একা ছাড়তে একদম মন চাইছে না। আমি ওনার দিকে রাগে চোখে তাকাতেই উনি দমে গিয়ে বললেন, আচ্ছা বউ, তুমি যাও, আমি পরে আসছি। ওনার বিদায়ের পর গাড়ি স্টার্ট দিল। আমাকে খানবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। রাখির অনুরোধে প্রথমবার বিয়ের সময়ও আনন্দ করতে পারিনি, তাই এবার কোনো কমতি রাখতে চায় না। নীলাকেও নীলাদের বাসায় পাঠানো হচ্ছে। তার কারণ আগে মাহিন সেইভাবে নীলাকে বিয়ে করার নীলাদের প্রতিবেশীরা কটু কথা বলতো। এখন নীলাদের বাড়িতে বিয়ে হতে যাচ্ছে, যাতে প্রতিবেশীদের কটুকথা বন্ধ হয় এবং সবাই জানতে পারে নীলার সুন্দরভাবে বিয়ে হচ্ছে। আমাদের গাড়িতে আমি আর আমার নয়ন সাহেবের দেওয়া একজন সিকিউরিটি গার্ড আছে, আর আমাদের গাড়ির পিছনে নীলার গাড়ি আর সিকিউরিটি আরও একটি গাড়ি আমাদের নিরাপত্তার জন্য সাথে যাচ্ছে। গাড়ি চলছে খানবাড়ির উদ্দেশ্যে, কিন্তু মনের কোণে মাহফুজা আপুর কথাগুলো বারবার বাজছে। এখানে শেষ করছি পর্ব সংখ্যা 19। সাথে দিয়ে দিচ্ছি পর্ব সংখ্যা 20। গাড়ি চলছে আর আমি আনমনে কত কি ভেবে চলেছি। এমন সময় হঠাৎ গাড়ি থেমে যেতেই আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। জানালা দিয়ে পেছনে তাকিয়ে দেখি আমাদের সাথে আসা নীলাদের গাড়ি এবং সিকিউরিটি গার্ডদের কোনো গাড়ি নেই। ওদের দেখতে না পেয়ে ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। সামনে বসে থাকা এমপি সাহেবের দেওয়া সিকিউরিটি গার্ডকে অনেক ডাকলাম, কিন্তু কোনো সাড়াশব্দ নেই। আমি কি করব বুঝতে না পেরে তড়িঘড়ি করে ব্যাগ থেকে মোবাইলটা হাতে নিলাম, কিন্তু গাড়ির সামনে মাস্ক পরে বসে থাকা একটা ছেলে ছোঁ মেরে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। ছেলেটা গাড়ি থেকে বেরিয়ে আমাকে টেনে হিঁচড়ে নামাতে চাইলে আমি চিৎকার করে বলতে লাগলাম, নয়ন সাহেব বাঁচান আমাকে। কিন্তু আমার আর্তনাদ ছেলেটার কানে পৌঁছালো না। আমাকে গাড়ি থেকে নামিয়ে সে এক রকমে পাজাগোলা করে টেনে নিয়ে যেতে লাগলো। আমি টুকরে খেতে উঠলাম, ডাকতে লাগলাম, ও মাহির বাবু, প্লিজ আমাকে বাঁচান। দেখুন, আমাকে এই লোকটা নিয়ে যাচ্ছে। এমপি সাহেব, আপনি কোথায়? এইটুকু বলতেই ছেলেটা আমার নাকে একটা রুমাল চেপে ধরলো এবং মুহূর্তেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম নিজেকে একটা অচেনা ঘরে আবিষ্কার করলাম। চারপাশে দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ রুম নয়, বরং একটা আস্তানা। অনেকগুলো ছেলে সেখানে পাহারা দিচ্ছে। আমাকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। আমি আর্তনাদ করে বলতে লাগলাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আজকে আমার বিয়ে। দেখুন, আমি আমার নয়ন সাহেবের বউ সেজেছি, দয়া করে আমাকে যেতে দিন। এমন সময় একজন মাস্ক পরা ছেলে দরজা খুলে ভেতরে ঢুকলো। ছেলেটার দিকে তাকাতেই মনে পড়লো, এই সেই লোক যে আমাকে গাড়ি থেকে তুলে এনেছে। সে আমার সামনে আসতেই আমি ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমাকে এভাবে তুলে এনেছেন কেন? আমি কথা শেষ করতেই ছেলেটা মুখ থেকে মাস্কটা সরিয়ে ফেললো। ছেলেটার মুখ দেখতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এ তো আমার ছোট খালা রাশেদা শেখের একমাত্র ছেলে, রাফিন শেখ। রাফিন আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু সে
এখানে কি করছে? সে তো লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিল, আর আমাকেই বা কেন এভাবে তুলে নিয়ে আসলো? নিজের মনের প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এমন সময় রাফিন এসে আমার হাতের বাঁধন খুলে দিল। আমি রাফিনের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলাম, রাফিন ভাইয়া, তুমি এখানে? আজকে আমার বিয়ে, আর তুমি আমাকে এভাবে তুলে নিয়ে আসলে কেন? রাফিন আমার কথা শুনে অট্ট হাসিতে হেসে ফেলল। ওকে এভাবে হাসতে দেখে আমি ভয়ে সিটিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? রাফিন এবার চোয়ার শক্ত করে আমার দিকে তাকিয়ে হিসিয়ে বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমি আজ পাগল হয়নি আঁকি, পাগল হয়েছি সেই রাত 7 বছরে 3 মাস 7 দিন আগে তোকে ভালোবেসে তোকে পাওয়ার নেশায় আমি পাগল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, এসব কী বলছো ভাইয়া? রাফিন আমার দিকে এগিয়ে এসে বলল, 7 বছর আগে সেই 10 বছরের বাচ্চা মেয়েটাকে প্রেমে পে- আমি প্রেমে পড়েছিলাম। সেই মেয়েটা ছিল আমার বড় খালার বড় মেয়ে আঁখি, অর্থাৎ তুই। তোকে পাওয়ার যোগ্য হতে আমি দেশে ছেড়েছিলাম। বিদেশে গিয়ে তোকে এক পলক দেখার তৃষ্ণায় কত রাত যে নির্ঘুম কাটিয়েছি। ভেবেছিলাম দেশে ফিরতেই তোকে মনের কথা জানাবো, কিন্তু তার আগেই শুনলাম তোর বিয়ে হয়ে গিয়েছে, তাও আবার অন্য একটা ছেলের সাথে। এটা আমার সইতে না পেরেই দেশে ফিরে এসেছি। শোন আঁখি, আজ এই মুহূর্তেই তোকে আমি লিখিতভাবে আমার করে নেব। আমি রাফিনের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হেসে বললাম, আপনি আমাকে ছাড়া এত দিন থাকতে পেরেছেন, যখন সারা জীবনও পারবেন, কিন্তু আমার নয়ন সাহেব আমাকে ছাড়া একদিনও থাকতে পারে না। আর জেনে রাখুন, উনি যদি এখানে আসে তবে আপনাকে আস্ত রাখবে না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, আল্লাহ প্লিজ আমার নয়ন সাহেবকে আমার কাছে পাঠিয়ে দিন। আমার ভাবনার মাঝে ঘরে একজন লোক ঢুকলেন। মাথায় টুপি দেখে মনে হচ্ছে হুজুর কিংবা কাজী। ওনাকে দেখে আমার কলিজা শুকিয়ে এলো। রাফির উন্মাদ গলায় বলে উঠল, আখি তুই শুধু আমার, আজ এই মুহূর্তে আমি তোকে বিয়ে করব। আমি গর্জে উঠলাম, মিস্টার রাফিন, কান খুলে শুনে রাখো, এই আহিয়ান খান আখি শুধু মাহির আহমেদের। আমি যদি কারো স্ত্রী হই তবে সেটা কেবল ওনার হব, অন্য কারো নয়। রাফিন বিদ্রুপের হাসি হেসে বলতে লাগলো, কী রে আখি, তুই কার জন্য এত পাগলামি করছিস? যে লোকটা প্রতিদিন হাজারটা খুন করে? তোর না রাজনীতি একদম পছন্দ নয়? তবে এই রাজনীতি করা খুনিটার জন্য কেন এত পাগলামি করছিস? আমি রাফিনের কথার উত্তর কিছু বলতে পারলাম না, কারণ আমি জানি আমার নয়ন সাহেব অনেককেই খুন করেছেন, কিন্তু উনি তো কাউকে বিনা অপরাধে মারেননি। উনি ওনার মনকে হত্যার প্রতিশোধ নিতেই এই পথ বেছে নিয়েছিলেন। ওনার জায়গায় আমি হলে হয়তো একই কাজ করতাম। আমি ছোটবেলা থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করতাম, তাই রাজনীতি কখনোই আমার ভালো লাগেনি। কিন্তু তাই বলে আমার ভাবনার মাঝে রাফিন আবার চিৎকার করে বলে উঠল, আহিয়া, কার জন্য তুই বউ সেজেছিস? কাকে বিয়ে করার জন্য এই পাগলামি করছিস? তুই কি জানিস ওর চরিত্র কেমন? কথাটা শেষ করার আগেই আমি রাফিনের গালে সজোরে এক চড় বসিয়ে দিলাম। দাঁত চেপে বললাম, এতক্ষণ আপনি যা যা ভা- যা যা আবল তাবল বলেছেন সব আমি মুখ বুজে শুনেছি, কিন্তু খবরদার আমার নয়ন সাহেবের চরিত্র নিয়ে কথা বলবেন না। এই অধিকার আমি আপনাকে দিইনি। একটু থেমে আমি আবার বললাম, আমার নয়ন সাহেব পাপী হতে পারেন, কিন্তু উনি চরিত্রহীন না। আমি জানি উনি শুধু আমাকেই ভালোবাসেন, আর আমিও শুধু ওনারই। আর রিপিট, আমি শুধু আমার নয়ন সাহেবকেই ভালোবাসি। আপনি কান খুলে শুনে রাখুন, আমি বাঁচলে ওনার হয়েই বাঁচবো, আর মরলে ওনার হয়েই মরবো, তবু আপনাকে বিয়ে করব না, বুঝেছেন? আর আমার কথা শেষ হতেই রাফি নিজের গাল থেকে হাত সরিয়ে হিংস্রভাবে আমাকে টেনে একটি চেয়ারে সাথে বেঁধে ফেললো। তারপর পাশে থাকা কাজী সাহেবকে বলল বিয়ে পড়াতে। আমি রাফিনের দিকে তাকিয়ে ঘৃণা ভরে বললাম, আমি মরে যাব তবুও আপনাকে বিয়ে করব না। প্রয়োজনে আমাকে মেরে ফেলুন, তাও আমি আপনার আমার মাহির বাবু ছাড়া অন্য কারো হব না। রাফিন কোনো কথা না বলে কাউকে কল দিল। একটু পরে একটি ছেলে নীলার মাথায় বন্দুক ঠেকিয়ে আস্তানায় ঢুকলো। নীলাকে ওই অবস্থায় দেখে আমার বুক কেঁপে উঠল। রাফিন ত্রস হাসি হেসে বলল, এখন বল, আমাকে বিয়ে করবি নাকি তোর প্রিয় বান্ধবীর লাশ দেখবি? সিদ্ধান্ত তোর। লীলা চিৎকার করে বলে উঠল, আইয়া দেখ, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমাকে মেরে ফেললে ফেলুক, তাও তুই ওই পশুকে বিয়ে করবি না। তোর অনেক শখ ছিল, তুই তোর নয়ন সাহেবকে বউ সাজবি, আজ সেজেছিস। দেখিস তোর নয়ন সাহেব ঠিক আসবে, তুই রাজি হোস না। আমি
কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। নীলা নাদিমকে কতটা ভালোবাসে আমি জানি। ছোটবেলা থেকে ওর কোনো স্বপ্নই তো পূরণ হয়নি। আমি তো অন্তত পরিবারকে পাশে পেয়েছি, ও তো কিছুই পাইনি। আমি কাঁদতে কাঁদতে রাফিনকে মিনতি করতে লাগলাম, প্লিজ ভাইয়া নীলাকে ছেড়ে দিন। দেখুন ও খনি সেজেছে, ওর অনেক শখ আমার দেবরের বউ হবে। ওর কোনো স্বপ্নই কোনোদিন পূরণ হয়নি, অন্তত এই স্বপ্নটা ওকে পূরণ করতে দিন। নীলা চিৎকার করে বলল, আহিয়া তুই এসব কী বলছিস? তুই ওকে বিয়ে করলে তোর নয়ন সাহেব শেষ হয়ে যাবে। আমি আবারও আকুতি জানালাম, ভাইয়া প্লিজ আমাদের ছেড়ে দিন। আমি আমার নয়ন সাহেবের জন্য সেজেছি, উনি আমাকে খান বাড়িতে না পেলে পাগল হয়ে যাবেন। আগের বারও ওনার জন্য বউ সাজতে পারিনি, এবার অন্তত ওনার হতে দিন। এই বলে আমি চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। হঠাৎ একটি গুলির তীব্র শব্দ, চমকে উঠে চোখ খুললাম, দেখলাম রাফিন মাটিতে লুটিয়ে পড়েছে। সামনে তাকিয়ে দেখি আমার নয়ন সাহেবের হাতে একটি বন্দুক। হ্যাঁ, গুলিটা উনি চালিয়েছেন। পাশে নাদিম ভাইয়াও আছেন। নাদিম ভাইয়া দৌড়ে গিয়ে নীলার মাথায় বন্দুক ধরে রাখা লোকটাকে পেটাতে পেটাতে পুলিশের হাতে তুলে দিলেন। এরই মাঝে নয়ন সাহেবকে হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। উনি আমার এক হাতের বাঁধন খুলতে যাবেন, ঠিক তখনই পাশে পড়ে থাকা রাফিনের নিথর দেহটা দেখে ভয়ে আতঙ্কে আমি থুতু গিলে ফেললাম। আমার অবস্থা দেখে নয়ন সাহেব পিছনে ফিরে রাফিনের দেহটার দিকে তাকালেন এবং চেনা সেই গাম্ভীর্য নিয়ে বলে উঠলেন, কাম অন সুইটহার্ট, আমি তোমার জন্য জান নিতেও পারি, দিতেও পারি। ঠিক তখনই অন্য একটা ছেলে পিছন থেকে এসে নয়ন সাহেবের মাথায় আঘাত করতে উদ্ধত হলো, কিন্তু নয়ন সাহেব মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়িয়ে তাকে শক্ত করে চোখে চেপে ধরলেন। ঠিক সেই সুযোগে মাহফুজ আবু আর নীলা ছুটে এসে আমার বাকি বাঁধনটা একে একে খুলে দিত। নীলা অন্তত উদ্বিগ্ন হয়ে আমার হাত পা পরীক্ষা করতে করতে বলে উঠল, আইয়া তুই ঠিক আছিস তো? আমি শুধু মাথা নাড়লাম। নীলা আমার শক্ত করে জড়িয়ে ধরলো, কিন্তু বিপদ কাটলো না। রাফিন নিজের ক্ষতে হাত চেপে ধরে অন্য হাতে একটি রিভলভার নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো। সবাইকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, কেউ আছে আসবি না, কেউ কাছে আসবি না। আমি যদি কেউ এক কদম এগোনোর চেষ্টা করিস তবে আহিয়াকে আজই শেষ করে দেব। বলে সেই বন্দুকের নলটা সরাসরি আমার দিকে তাক করলো। বন্দুকটা আমার দিকে তাক করতেই পাশ থেকে নয়ন সাহেব গর্জে উঠলেন, খবরদার আমার বউয়ের সামনে ও থেকে ওটা সরা, আমার বউ ভয় পাচ্ছে, বন্দুক নামা বলছি। রাফিন নয়ন সাহেবের কথায় গা না মেখে উন্মত্তের মতো আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আখি তোকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, তোর জন্য পরিবার সমাজ সব ছেড়ে আমি চলে এসেছি। আমার আব্বু আমাকে কত মেরেছে তোর জন্য। আমি বিদেশ থেকে মাত্র 2 দিন আগে এসেছি, এসে শুনি তোর কয়েক মাস আগেই বিয়ে হয়ে গেছে। সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আব্বু আমাকে অনেক জোর করেছে যাতে তোর সাথে আমার বিয়ে দেয়, কিন্তু কেউ আমার কথা শুনেনি, শুধু তুই বিবাহিত বলে। আজ তাই আমি আমার পরিবার ছেড়ে তোকে নিজের করে পেতে এসেছি, কিন্তু তুই আমাকে চাস না। রফিক একটু থামলো, ওর চোখে তখন প্রতিশোধের আগুন। সে আবার বলতে শুরু করলো, আখি তোকে আমি আমার সাথে দুঃখী দেখতে পারবো, কিন্তু অন্য কারোর সাথে সুখী দেখতে পারবো না। আর তুই যদি আমার না হোস তবে তোকে আমি অন্য কারো হতে দেবো না। এটুকু বলেই রাফেল ট্রিগার টেপে ধরলো। গুলির বিকট শব্দে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। চারপাশ কিছুক্ষণের জন্য একদম নিস্তব্ধ হয়ে গেল, যেন সময় থামকে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর ধীরে আমি চোখ মেলে তাকালাম। এখানেই শেষ করছি পর্ব সংখ্যা 20। আজকে একসাথে 3টে দিয়ে দিলাম, আর ভুল ত্রুটি হলে মাফ করবেন। আসলে আমার নাক পুরো বন্ধ, আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, যার জন্য পড়া এমনিই তোতলায়। আর আপনারা খুব ভালো করে জানেন যে আমার পড়া একটু বাঁধে, আমি আস্তে আস্তে নিজেকে শুধরানোর চেষ্টা করছি। আর আজকে একটু জানাবেন তো কমেন্টে, আমি কি আগের মতনই এখনও বিচ্ছিরি পড়ি, না আমার আগের থেকে এখন পড়াটা একটু শুধরেছে? জানাবেন প্লিজ। তাহলে যদি বলেন যে বিচ্ছিরি পড়ি তাহলে আরেকটু ভালো করার চেষ্টা করব। আর আমি আজ থেকে চেষ্টা করব, মানে আন্তরিকভাবে চেষ্টা করব প্রতিদিন গল্প দেওয়ার, আর একসঙ্গে যদি পারি তো 2-3টে দিয়ে দেবো। আর যেই সব গল্পগুলো এখন আমি পেন্ডিংয়ে রেখেছি, যেমন এই চিঠির আড়ালে ভালোবাসি, আবির স্প্যারো, তারপরে ভালোবাসার সীমানা পেরিয়ে, সেগুলো আমি শেষ করার খুব তাড়াতাড়ি চেষ্টা করব। ওকে বাই।